এ বাড়িতে থাকার প্রতিটি মুহূর্তেই যেন মেয়েটার জন্য অপমান এবং কষ্টকর। আগে তো তাও বিভান একা অপমান করত, এখন আবার জুটেছে তার মামা, মামি, মামাতো বোন এসে অপমান করে যায়। দীর্ঘশ্বাস ফেলল রূপন্তী। দরজা গলিয়ে গৃহের ভিতরে পা রাখতেই ভেসে এলো বিভানের কণ্ঠস্বর। বেশ থমথমে কণ্ঠে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলে? এত দেরি হলো? রূপন্তী থমকে দাঁড়ালো। বিভানের প্রশ্নের উত্তর দিতে গিয়েও থেমে গেল। এখন যদি সে সত্যি বলে দেয়, অর্থাৎ চাকরি খুঁজতে যাওয়ার ব্যাপারে বলে, তাহলে এই লোক কোনো ঝামেলা করলেও করতে পারে। এমনিও তো তার কোনো ভালো এর সহ্য হয় না। রূপন্তী কথা ঘুরালো, কপাল কুঁচকে বলল, যেখানে খুশি গিয়েছিলাম তা আপনাকে বলতে হবে কেন? তুমি আমার বাড়িতে থাকছো। তো কি হয়েছে? আপনার বাড়িতে থাকছি বলেই কি আপনাকে সব বলতে হবে নাকি? বিভানের মন মেজাজ আগে থেকেই ক্ষিপ্ত ছিল। সকালে ইমাদের কাণ্ড কারখানা, তারপর রূপন্তীর দেরিতে বাড়ি ফেরা, এখন আবার তার করা প্রশ্নের সঠিক উত্তর না দিয়ে চ্যাটাং চ্যাটাং কথা বলছে। রূপন্তীর পানে তেড়ে গেল বিভান, দাঁতে দাঁত পিষে বলল, হ্যাঁ, বলতে হবে। আমার বাড়িতে থাকছো তুমি, আমার পয়সায় খাচ্ছ, সুতরাং কোথায় যাচ্ছ, কি করছো, সব বলতে হবে তোমাকে। লোকটা আবারও থাকার খোঁটা দিল, সাথে খাওয়ার খোঁটাও দিচ্ছে কি সাবলীল ভাবে। ভিখারিকে এক বেলা খাইয়েও তো মানুষ এভাবে খাবার খোঁটা দেয় না, যেভাবে বিভান দিচ্ছে। পৃথিবীতে সবচেয়ে বড় অপমান বোধহয় এই খাবারের খোঁটা দেওয়া। কি বিদঘুটে লাগে শুনতে, লজ্জা অপমানে মুখ মুচড়ে পড়ে হৃদয়। এতদিনের অপমান তাও একটা পদে ছিল, কিন্তু আজ এই খাবার খোঁটাটা একটু ভিন্নভাবেই আঘাত করলো রূপন্তীর হৃদয়ে। তাছাড়া সে কি ইচ্ছাকৃতভাবে খাচ্ছে নাকি বিভানের পয়সায়? রেস্টুরেন্টে চাকরি নিয়েছিল, সেখান থেকে যা পেত তা দ্বারাই তো পেট চালাতে চেয়েছিল। তারপর একটু ঠিকঠাক হয়ে হোস্টেলে সিট পেলে সেখানে উঠতে চেয়েছিল। বিভানই তো কিছু হতে দিল না, জোর জবরদস্তি করে তার চাকরিটা ছাড়ালো। এখন আবার থাকা খাওয়ার খোঁটা দিচ্ছেন, তাও তো বিনা পয়সায় খাচ্ছে না, পরিশ্রমের বিনিময়ে খাচ্ছে। রূপন্তীর হৃদয়ে ক্রোধ জন্মালো, বেজায় রেগে মেগে বলল, আপনার পয়সায় খাচ্ছি ঠিক, তবে পরিশ্রমের করে। রোজ রান্না করে খাওয়াচ্ছি আপনাকে, তার বিনিময়ে নিজেও খাচ্ছি। আপনি আমাকে টেকে উঠিয়ে বসিয়ে বসিয়ে আরামে খাওয়াচ্ছেন নাকি? যেভাবে খাচ্ছ আমার পয়সা তো, সুতরাং তুমি আমার সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য। আমি পাত্তা দেই? নেহাত এখন এদেশে এসে বিপদে পড়েছি, নয়তো আপনার মতো নষ্ট অভদ্র পুরুষের পানে রূপন্তী কখনো ফিরেও তাকাতো না। বিভানের চোখে মুখে রক্তিম আবাজ ছড়িয়ে পড়ল, ক্রোধে থর থরিয়ে কেঁপে উঠল যেন শরীরখানা। এইটুকু পুচকে মেয়ে কিনা তাকে এতটা বাজেভাবে অপমান করলো, তাও তার অপ্রিয় শত্রুর মেয়ে। আজ অবধি যেখানে কেউ তার মুখের উপরে কথা বলার সাহস দেখায়নি, সেখানে এই অপ্রিয় শত্রুর মেয়েটা নাকি তাকে পাত্তা দেয় না। তাহলে কাকে পাত্তা দেয়? আবার কত বড় অশ্লীল ভাষা ব্যবহার করে বলল, আপনার যে বাল ছেঁড়া ছিঁড়ে নিন। নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলো না বিভান। হাত উঁচিয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে বসলো রূপন্তীর গালে। হিসিয়ে বলল, যত বড় মুখ নয় তত বড় কথা। দয়া করে থাকতে দিয়েছে, খেতে দিয়েছে, আর আমাকে বলছো পাত্তা দাও না? তাহলে পাত্তা দাও। তাহলে কাকে পাত্তা দাও? ওই এরিক আর আমাকে? বেশ জোরালে থাপ্পড়। মাথাটা ভন ভন করে ঘুরে উঠল রূপন্তীর, নরম গালটা ব্যথায় টনটন করে উঠল তৎক্ষণাৎ। চোখ দুটো জ্বলে উঠেছে, অজান্তেই গালে হাত চলে গেল মেয়েটার। থমকালো দৃষ্টিতে সে চেয়ে রইল বিভানের পানে। এতদিন তো শুধু এই লোক তাকে অপমান করেছে, এখন গায়ে হাত তোলাও শুরু করেছে। এই অধিকার একে কে দিয়েছে? 1 পয়সা খাওয়ালে 10 পয়সার অপমান করেছে, পরিশ্রম করেছে। ফুঁসে উঠল রূপন্তী। হুট করে পাল্টা একটা থাপ্পড় বসালো বিভানের গালে, দাঁতে দাঁত চেপে বলল, ছোটবেলায় কমপ্লেন না খাওয়ার দরুনে একটু খাটো রয়ে গেছি, নয়তো থাপ্পড়টা আরো জোরে লাগতো।
যাক, জোরে লাগা আর আস্তে লাগা মুখ্য বিষয় নয়। দ্য গ্রেটেস্ট বিভান ইয়াফির গালে যে থাপ্পড়টা যে মারতে পেরেছি এটাই মুখ্য। থামলো রূপন্তী, আবার বলল, গরিব হতে পারি, বাপ সামান্য একজন ড্রাইভার হতে পারে, 2 বেলা না খেয়ে থাকতে পারি, কিন্তু নিজের আত্মসম্মানের সাথে কখনো সমঝোতা করিনি। তবে এই দেশে এসে ভাগ্যের নির্মম খেলায় আপনার সম্মুখে বারবার নিজের আত্মসম্মানের বিসর্জন দিতে হয়েছে। তবুও চুপ ছিলাম, কিন্তু আজকে তো আপনি সীমাই অতিক্রম করে ফেলেছেন। ফের আমার গায়ে হাত তুলতে আসলে হাত ভেঙে গলায় ঝুলিয়ে দিব। বিভান হতভম্ব হয়ে পড়েছে। এই মেয়ে তাকে থাপ্পড় মারলো, থাপ্পড়, তারপর আবার এতগুলো কথাও শোনানো। দিন দিন যেন এই মেয়ের সাহস বেড়ে যাচ্ছে। বিভান কটমট করলো, কণ্ঠে হুঙ্কার তুলে বলল, এত বড় সাহস তোর? তুই আমার গায়ে হাত তুলে? এক্ষুনি বের হ আমার বাড়ি থেকে, বেয়াদব অসভ্য মেয়ে। রূপন্তী এমনিও এ বাড়িতে থাকবে না। এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্যেই তো এত চাকরি খোঁজাখুঁজির তারা। তবে এই লোককেও আর ইঞ্চি ছাড় দিবে না সে। তবে এই লোককেও আর 1 ইঞ্চি ছাড় দিবে না সে। ওই যে বাংলায় একটা প্রবাদ বাক্য আছে না, মানলে তাল গাছ, না মানলে বাল গাছ। এতদিন এই লোককে মেনেছে, নরম ভাষায় কথা বলছে বলে বেশি বেড়ে গেছে। আর নয়, আর একে মেনে চলবে না রূপন্তী, তাতে কি হয় দেখা যাবে। মেয়েটা চোখে চোখ রাখলো বিভানের, শক্ত কণ্ঠে বলল, এ বাড়ি শুধুমাত্র আপনার নয়, এই বাড়ি আপনার দাদা দাদিরও, আর তারাই আমাকে এখানে পাঠিয়েছেন। সুতরাং আমি এই বাড়িতেই থাকবো, এখানেই। আপনার সমস্যা হলে আপনি এই বাড়ি থেকে বেরিয়ে যান। বিভান এতক্ষণ শুধুমাত্র হতবাক হচ্ছিল এই মেয়ের আচার আচরণে, তবে এবার যেন বেহুশ হওয়ার উপক্রম। তার বাড়ি থেকে তাকেই বলছে এই মেয়ে বেরিয়ে যেতে। বিভান হাত উঁচিয়ে নিজের তর্জনী আঙ্গুলটা তাক করলো রূপন্তীর পানে, কটমট করে বলল, দেখ। আর বলতে পারল না বিভান। রূপন্তী নিজের হাত উঁচিয়ে তার তর্জনী আঙ্গুলে একটা টোকা মারলো, অতঃপর বলল, আজ থেকে আমি আপনার জন্য কোনো ধরনের রান্না করতে পারবো না। প্রয়োজনে আমি আবার ওই রেস্টুরেন্টে কাজ নেব, আরও ছোট ছোট পোশাক পরবো, তবুও আপনার জন্য রান্না করে খেয়ে খোটা শুনবো না। তুমি মুহূর্তেই তুই তুকারি থেকে আবারও তুমিতে ফিরে এলো বেচারা। রূপন্তী ভেংচি কাটলো। বিভানের কোনো কথা না শুনেই পা বাড়ালো নিজের কক্ষের পানে। বিভান গলা উচালো, শাসিয়ে বলল, বাড়ির বাইরে পা রেখে দেখো, আমি তোমার ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখবো। রূপন্তী নিজের পা চালনা বন্ধ করলো, পিছন ঘুরে দৌড়ে এসে দাঁড়ালো বিভানের মুখোমুখি, চোখ ছোট ছোট করে বলল, আপনি না একটু আগে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললেন? বিভান অপ্রস্তুত হলো, আমতা আমতা করে বলল, মুখ ফসকে বেরিয়ে গেছে। কোনটা মুখ ফসকে বেরিয়েছে, আগেরটা নাকি পরেরটা? কি হলো, বলছেন না যে? কোনটা মুখ ফসকে বেরিয়েছে, আগেরটা নাকি পরেরটা? বিভানের অপ্রস্তুত ভাব বাড়ল। কি উত্তর দিবে সে? এই মুহূর্তে এক সামান্য সহজ প্রশ্নের যেন তার নিকট জটিল মনে হচ্ছে। ইদানিং নিজের উপরে নিজের কোনো নিয়ন্ত্রণ নেই বিভানের। তার উপরে এই মেয়েটার পুলিশের ন্যায় জেরা। না পারছে রূপন্তীকে সে ছাড়তে, আর না পারছে পুরোপুরিভাবে ধরতে। ছাড়তে গেলে কষ্ট হয়, বক্ষে এক নিদারুণ যন্ত্রণার আবির্ভাব ঘটে, আর ধরতে গেলে চোখের সম্মুখে ভেসে ওঠে মৃত বাবা মায়ের নিথর মুখশ্রী। বারবার শুধু মনে হয় এই মেয়েটার বাবা তার বাবা মায়ের হত্যাকারী। এই মেয়েটার বাবা তাকে এতিম করেছে। দীর্ঘ শ্বাস ফেলল বিভান। তার ভাবনার মধ্যেই রূপন্তী আবার শুধালো। এলোমেলো দৃষ্টি ফেললো ছেলেটা, সাথে বিরক্ত হলো বেজায়। মেয়েটা যেন জোকের ন্যায় ধরেছে তাকে। মুখ ফসকে না হয় দুটো বাক্য বেরিয়েই গেছে, সেটা নিয়ে আবার প্রশ্ন করতে হবে কেন?
কি এক ঝামেলা! কিন্তু এখন এখানে আর দাঁড়ানো যাবে না, নয়তো এই মেয়ে প্রশ্ন করতে করতেই তার গলায় ফাঁস পরিয়ে দিবে। একটু সময় নিল বিভান, এরপর কিছুটা অপ্রস্তুত কণ্ঠেই জবাব দিল। দুইটাই। শব্দটা কোনো মতে দুই উষ্ঠ দাঁড়িয়ে উচ্চারণ করেই নিজ কক্ষের পানে হাঁটা লাগালো ছেলেটা। কপালে ভাঁজ পড়ল রূপন্তীর, তৎক্ষণাৎ পিছন থেকে ডেকে বলল, আরে কোথায় যাচ্ছেন? আমার প্রশ্নের উত্তর তো দিয়ে যান। বিভান দাঁড়ালো না একটু, এমনকি ফিরলও না রূপন্তীর পানে। যত্র পায়ে সোজা ঢুকে গেল নিজ কক্ষে, আবার শব্দ করে আটকেও দিল কক্ষের দরজাটা। রূপন্তী হতবাক হলো, কি হলো ব্যাপারটা? এতক্ষণ তো বেশ চটপট দেখাচ্ছিল লোকটা, তাহলে হঠাৎ পালালো কেন? তাও সামান্য একটা প্রশ্নের উত্তর না দিতে পেরে। রূপন্তী কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল বিভানের কক্ষের বন্ধ দরজার পানে, তবে তার ছোট মাথায় ঢুকলো না কিছুই। হতাশার নিঃশ্বাস ফেললো মেয়েটা, চলে এলো নিজ কক্ষে, ঠাস করে শুয়ে পড়লো বিছানায়। মাথা ভর্তি এখন বিভিন্ন চিন্তা। যেভাবেই হোক এ বাড়ি ছাড়তে হবে তাকে। এতদিন বিপদে পড়ে নিজের আত্মসম্মানের বলিদান দিয়ে থেকেছে এ বাড়িতে, কিন্তু আজকে যা হলো, এরপর আর এখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না। আগে তো তাও বিভান শুধু অপমান করত, কিন্তু আজ তো গায়েও হাত তুলেছে। কিন্তু সমস্যা হলো এই বাড়ি থেকে বেরিয়ে অন্য কোথাও থাকার জন্য অর্থের প্রয়োজন। একা একটা মেয়ে মানুষ হয়ে তো আর রাস্তায় থাকা সম্ভব নয়, কিন্তু এখন অর্থের যোগান হবে কোথা থেকে? দীর্ঘ শ্বাস ফেলল রূপন্তী। এ পৃথিবীতে অর্থ ব্যতীত সবাই অসহায়। দেশ থেকে আসার সময় নিজের জমানো এবং বাবা মায়ের দেওয়া যে সামান্য অর্থ এনেছিল তাতে হয়তো খাওয়াটা চলবে, কিন্তু হোস্টেলে ওঠা, বাহিরে চলাফেরা হবে না। বিছানায় উঠে বসলো মেয়েটা, বাবার কাছে একবার চেয়ে দেখবে যে সে কি বলে। অবশ্য বাবার কাছে চাইলে হাজার কষ্ট হলেও বাবা তার জন্য টাকা পাঠাবেন। মধ্যবিত্ত পরিবারের সন্তান রূপন্তী, বাবা সামান্য একজন ড্রাইভার। সারাদিন কতটা পরিশ্রম করে অর্থ উপার্জন সংসার চালায় তা সে জানে। এতদিন তাই আত্মসম্মান বিসর্জন দিয়ে হলেও এখানে থেকেছে, তবুও বাবার কাছে বলিনি। নিজের আত্মসম্মান বলিদান দিলেও বাবাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু এখন যে আর উপায় নেই। ব্যাগ হাতড়ে নিজের মোবাইলটা বের করে কল করলো রূপন্তী। অতপর খুব বেশি সময় না নিয়ে কল লাগালো সালাম হোসেনের নাম্বারে। সালাম হোসেন বাড়িতেই ছিলেন। এ বাড়িতে এখন শুধুমাত্র দুজন বুড়ো বুড়ির বসবাস। তারা কোথাও কাজে গেলে বা বের হলেই তার ডাক পড়ে, এছাড়া সারাদিনই বসা। হুট করেই মোবাইলে মেয়ের কল আসতে উষ্ঠে হাসি ফুটে উঠল সালাম হোসেনের। বড় আদরের মেয়েটা তার। দেশে থাকতে সারাদিন তার আগে পিছে ঘুরঘুর করত। যেদিন থেকে রূপন্তী বাংলাদেশ থেকে ভিন দেশে পাড়ি জমিয়েছে, সেদিন থেকে যেন তার ঘরটাও খালি হয়ে গিয়েছে। মেয়ে ব্যতীত হৃদয় পুড়ছে প্রতিনিয়ত, তবে কিছু যে করার নেই। মেয়ের ভালোর জন্য এইটুকু সহ্য যে তাকে করতেই হবে। চাপা দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো সালাম হোসেনের বুক চিরে। জুবাইদা বেগম যেদিন রূপন্তীর বাইরে পড়তে যাওয়ার প্রস্তাবটা তার সম্মুখে রেখেছিলেন, সেদিনই তার ইচ্ছে হয়েছিল প্রস্তাবটা প্রত্যাখ্যান করার। বলতে ইচ্ছে হয়েছিল, আমার মেয়েকে আমি কোথাও যেতে দেব না, ও আমার কাছেই থাকবে। কিন্তু ইচ্ছে হলেই কি সব করা যায়? বিশেষ করে পুরুষ মানুষের এত নরম হলে চলে না। তাছাড়া বাহিরে পড়তে গেলে যে রূপন্তীর ভবিষ্যৎটাই উজ্জ্বল হবে। মেয়েটা তার সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবে। তার মতো এক সামান্য চাকরি করে ওর কাছ থেকে অপমান সহ্য করে বাঁচতে হবে না। সে হয়তো তার মেয়ের গর্ভের কারণ হতে পারেননি, কিন্তু তার মেয়ে অবশ্যই তার গর্ভের কারণ হবে। সালাম হোসেন আর সময় ব্যয় করলেন না। এরপর আরো ভাবতে বসলে হয়তো কলটাই কেটে যাবে। দ্রুত সে কলটা ধরলো, মোবাইলটা কানের কাছে নিয়ে বলল, আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আব্বু, ভালো আছি। তুমি কেমন আছো?
আলহামদুলিল্লাহ ভালো। সবাই ভালো আছে আম্মা? বাবা মেয়ের কথা চলতে রইল। আরো কিছুক্ষণ অতিবাহিত হলে এক পর্যায়ে রূপন্তী বলল। তোমার সাথে একটা কথা ছিল আব্বু। কী কথা? রূপন্তী কিছুটা ইতস্তত করেই বলল। কিছু টাকা লাগতো আসলে এখানে। বিমানের বিষয়টা প্রকাশ করতে গিয়েও থেমে গেল রূপন্তী। এদেশে এসে সে এতটা অপমানিত হচ্ছে, কষ্ট পাচ্ছে শুনলে নিশ্চয়ই তার বাবা চিন্তা করবেন, তিনিও কষ্ট পাবেন। তাই কথা ঘুরিয়ে নিল মেয়েটা, আবার বলল। আসলে যে টাকাটা নিয়ে এসেছিলাম তাতে হচ্ছে না, এর মধ্যে কিছু বই কিনতে হবে, তাই আর কি। টাকার কথা শুনেই মুখটা চুপসে গেল সালাম সাহেবের। এই বাজারে সংসার চালাতে হিমশিম খেতে হয় তাকে, আবার মেয়েকে বিদেশে টাকা পাঠাবেন কোথা থেকে? যদিও জুবাইদা বেগম যথেষ্ট সাহায্য করেন তাদের। এই যে রূপন্তী টাকা চেয়েছে শুনলে সে টাকাটাও তিনি খুশি মনে দিবেন, কিন্তু মানুষের কাছে হাত পাততে সে লজ্জা লাগে সালাম হোসেনের। তাকে কাজে রেখেছেন জুবাইদা বেগম, সংসার চালাচ্ছেন, মেয়েকে বিদেশে পাঠিয়েছেন পড়তে, নয়তো এত ক্ষমতা তার মতো ক্ষুদ্র মধ্যবিত্ত মানবের ছিল না। এখন মেয়ের খরচটাও যদি হাত পেতে চাইতে হয়, মনে মনে বিশাল এক চিন্তায় পতিত হলেও মেয়ের নিকট তা ধরা দিলেন না লোকটা। বেশ হাসি খুশি ভাবেই বললেন। তুমি চিন্তা করো না মা, আমি অতি দ্রুত টাকা পাঠিয়ে দিব। আচ্ছা। এর মধ্যে সালাম হোসেনের নিকট এসে উপস্থিত হলেন রূপন্তীর মা। হ্যাংলো পাতলা দেহি, অনেকটা রূপন্তীর ন্যায় চেহারা তার। উৎসুক হয়ে তিনি শুধালেন। সালাম হোসেন মোবাইলটা বাড়িয়ে দিলেন স্ত্রীর পানে, অতঃপর বললেন। নাও কথা বলো। রাত্রি কিছুটা বেড়েছে, চারদিকটা শুনশান নীরবতা ছেয়ে গেছে। শুধু মাঝে মাঝে শোনা যাচ্ছে রাস্তায় চলাচলরত দুই একটা যানবাহনের ধ্বনি। বিমান দাঁড়িয়ে রয়েছে নিজ কক্ষে ড্রেসিং টেবিলের আয়নার সম্মুখে। সেই সন্ধ্যায় যে রূপন্তীর থেকে পালিয়ে কক্ষে ঢুকেছিল আর বের হয়নি, খেতেও যায়নি, আয়নার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে উল্টে পাল্টে দেখছে নিজের গালটা। ফর্সা গালে রূপন্তীর ছোট হাতের 5 আঙ্গুলের দাগ স্পষ্ট, কেমন লাল হয়ে আছে গালটা, সাথে হালকা ব্যথা ব্যথাও করছে। ওইটুকু মেয়ের শরীরে এত শক্তি এলো কোথা থেকে যে তার মতো এক পুরুষকে থাপ্পড় মেরে গাল লাল করে দেয়? মেয়েটার সাহসও আছে বলতে হবে, অথচ এতদিন একদম ভালোভাবে ভাব ধরেছিল। ভোলা ভালা ভাব ধরেছিল, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আয়নায় নিজের গাল দেখতে দেখতে হঠাৎ বিভানের খেয়ালে এলো রূপন্তীর গালের কথা। সেও তো থাপ্পড় মেরেছিল মেয়েটাকে, বেশ জোরেই মেরেছিল। ওই মেয়েটারও নিশ্চয়ই গালে ব্যথা হচ্ছে। রূপন্তীর মতো একটা চুনুপুটি মেয়ের থাপ্পড় খেয়ে যদি তার মতো শক্তপুক্ত পুরুষের গালে ব্যথা হয়, তবে তার হাতের থাপ্পড় খেয়ে তো মেয়েটার এখন জ্বর উঠে যাওয়ার কথা। বিমানের চিন্তা হলো, আবার বিরক্ত লাগলো। শত্রুর মেয়ের জন্য এত চিন্তা আসবে কেন? তাছাড়া সে একা থাপ্পড় মারেনি, রূপন্তীও তো তাকে থাপ্পড় মেরেছে। সুতরাং হিসাব বরাবর। তবুও এত অস্থির লাগছে কেন বিভানের? অনেক চেষ্টা করেও নিজেকে দমাতে পারলো না ছেলেটা। অপরাধ বোধ যেন ঘিরে ধরলো চারদিক থেকে। আর যাই হোক, থাপ্পড় মারাটা তার ঠিক হয়নি। এখন মেয়েটার কি অবস্থা কে জানে? একবার গিয়ে দেখবে কি অবস্থায় আছে মেয়েটা। পরক্ষণেই বিভানের হৃদয় ধরফরিয়ে উঠল। সেদিন রাতের কথাগুলো মনে পড়লো একটু একটু করে। সেদিন তো তাও শুধুমাত্র উন্মুক্ত পেটের একাংশ দেখে এসেছিল, আজ গিয়ে কি কি দেখবে কে জানে। না, এভাবে রাতের আধারে একটা মেয়ের কক্ষে ঢোকাটা ঠিক হবে না। কিন্তু মন কি আর তা মানতে চায়? মনের যে নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি থাকে। অনেক চেষ্টা করেও নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারল না বিভান। সে রূপন্তীর নিকট যেতে চেয়ে দিশেহারা হয়েছে। মানতে চাইছে না কোনো বিবেকের কথা। সোজা হয়ে দাঁড়ালো ছেলেটা। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে বারান্দা থেকে ছুটল রূপন্তীর কক্ষের পানে। রূপন্তী গভীর ঘুমে নিমগ্ন।
কক্ষে উজ্জ্বল আলো না জ্বললেও ড্রিম লাইটের আলোয় স্পষ্ট চারপাশটা মেয়েটার ঘুমের সুযোগ নিয়েই বারান্দার দরজা থেকে আস্তে ধীরে কক্ষে প্রবেশ করলো বিভান। এগিয়ে এগিয়ে দাঁড়ালো বিছানার পাশে। পূর্ণ দৃষ্টিতে রূপন্তীর পানে তাকাতেই কলিজা কাঁপলো, হৃদস্পন্দন বেড়ে গেল দ্রুততার সাথে। যা ভেবেছিল ঠিক তাই হয়েছে। আজও রূপন্তীর পোশাক এলোমেলো, কাঁধ থেকে টি শার্টটা কিছুটা নেমে ড্রিম লাইটের আলোয় উন্মুক্ত কাঁধ, পেটেরও কিছু অংশ দৃশ্যমান। ঢোক গিলল বিভান, চোখ সরিয়ে অন্যদিকে তাকানো। না, সে কিছুতেই রূপন্তীর অগোছালো পোশাকের পানে তাকাবে না। সে এসেছে শুধুমাত্র মেয়েটার গালের অবস্থা দেখতে, তা দেখেই চলে যাবে। কিন্তু বেহায়া চোখ দুটো কি আর সে আদেশ মানে? তাও আবার পুরুষালী চোখ। বিভান শেষ পর্যন্ত নিজের চোখে নিয়ন্ত্রণে রাখতে পারলই না। ঘাড় ঘুরিয়ে তাকালো মেয়েটার পানে। এই মুহূর্তে বিভানের নিজেকে ভীষণ চরিত্রহীন মনে হচ্ছে। অবশ্য রাতের আধারে যে পুরুষ অন্য নারীর কক্ষে উকিঝুঁকি মারে সে তো চরিত্রহীনই। বিভানের হৃদয়টা চিৎকার করে উঠল, ধিক্কার জানিয়ে তাকে বলল, চরিত্রহীন বিভান, সেই মনেও। তবু বিভান নিজের চরিত্র ধরে রাখতে পারল না। বেহায়া অসভ্য চোখ দুটো বারবার রূপন্তীর এলোমেলো দেহের ভাঁজেই আটকে যাচ্ছে। এত অস্থিরতার মধ্যে হুট করেই বিভানের চোখ আটকে গেল রূপন্তীর উন্মুক্ত কাঁধের পানে। কাঁধে ওটা কালো কালো কি দেখা যাচ্ছে? তিল বোধহয়, কিন্তু এত কালো কেন? বিভানের কেমন ওই কালো চিহ্নটা একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে হলো। ওটা আসলেই কি তিল নাকি কোনো দাগ? খতিয়ে দেখার বাসনা জাগলো। বিবেক এ বাসনা প্রশ্রয় দিতে না চাইলেও হৃদয়ে প্রশ্রয় দিল। অবশ্য আমরা মানব সমাজ, বিবেকের বিবেচনার তুলনায় মনের বিবেচনা অর্থাৎ আবেগের বিবেচনাকেই অধিক প্রশ্রয় দেই। তারপর কঠিন আকারের একটা বাঁশ খেয়ে ঠিক ঠাকভাবে হজম করতে না পেরে হতাশার সাগরে ডুবে দেই। বিভানও তার ব্যতিক্রম নয়। সেও আবেগের বিবেচনাকেই শ্রেয় মনে করে আস্তে ধীরে বসলো রূপন্তীর পাশে বিছানায়। কাঁধে থাকা চিহ্নটাকে আরেকটু ভালোভাবে দেখতে ঝুঁকে গেল মেয়েটার পানে। দুইজনের মধ্যকার দূরত্ব এই মুহূর্তে খুবই স্বল্প। ছেলেটার উষ্ণ উত্তপ্ত নিঃশ্বাস স্পর্শ করেছে রূপন্তীর শরীরকে। ভ্রু কুঁচকে এলো বিভানের। পূর্ণ দৃষ্টিতে দেখলো চিহ্নটা। হাত বাড়িয়ে একটু ছুঁয়েও দিল সেখানটা। নারী দেহ স্পর্শে হৃদয়ে শিহরণ জাগলেই হাতটা সরিয়ে নিল ছেলেটা এবং অবশেষে বুঝলো এটা একটা তিলই। তবে ড্রিম লাইটের আলোয় তা সাধারণের তুলনায় একটু অধিক কুচকুচে বর্ণ ধারণ করেছে। অথচ সে এটা নিয়ে কত গবেষণাই না করেছে। তপ্ত নিঃশ্বাস ফেলল ছেলেটা। মাথাটা সরিয়ে নিতে চাইল রূপন্তীর নিকট থেকে। ঠিক তখনই আকস্মিক দুটো হাত এসে চমকে ধরল বিভানের মাথার চুল। হক চকালো ছেলেটা। না তাকিয়েই বুঝলো এটা কে হতে পারে। রূপন্তী বেশ শক্তপোক্তভাবেই টেনে ধরল তার চুল, সাথে চেঁচিয়ে বলল, অসভ্য বদমাইশ ভূত, আবার এসেছিস তুই? রাত হলেই শুধু মেয়েদের ঘরে উকি ঝুঁকি মারতে ইচ্ছে হয়। বিদেশের ভূতগুলো যে এত লুচ্চা হয় আগে জানা ছিল না। আজকে তোর একদিন কি আমার একদিন। বিভানের কলিজাটা ধরাস করে উঠল। আজ বুঝি মান ইজ্জত সব গেল। আর এই মেয়েরও এখনোই ঘুম ভাঙতে হলো। আর একটু পরে ভাঙলে কি হতো? এখন না পারছে কিছু বলতে আর না পারছে সহ্য করতে। এর মধ্যে রূপন্তী যদি আবার কোনোভাবে তার মুখটা দেখে নেয় তাহলে তো আর কথাই নেই। মান ইজ্জত সব স্পেনের রাস্তায় গড়াগড়ি খাবে। বিভান নিজের মুখটা লুকানোর উদ্দেশ্যে মাথাটা আরও নিচু করলো। তৎক্ষণাৎ রূপন্তীও আরো জোরে টান দিল তার চুল ধরে। ঝাঁঝালো কণ্ঠে বলল, তোর এত বড় সাহস, তুই আমার কাঁধে হাত দিয়েছিস? তোর হাত আমি কেটে রেখে দিব, লুচ্চা ভূত। লুচ্চা ভূত? ভূত পর্যন্ত না হয় ঠিক ছিল, তাই বলে এখন সাথে লুচ্চাও বলবে? সে লুচ্চা? না, মান ইজ্জত বলতে আর কিছু রইল না। কেন যে এই রাতে এখানে আসতে গিয়েছিল কে জানে। বিবেক তাকে বারবার বলেছিল,
এই আধার রাতে এক নারীর ঘরে যাস না বিভান, যাস না। কিন্তু সে শুনেনি বিবেকের কথা। হৃদয়ে জন্ম নেওয়া অস্থিরতাকে লাঘব করতে আবেগে গা ভাসিয়ে ছুটে এসেছিল এ কক্ষে। এখন বুঝুক মজা। ছেলেটা চুলে ব্যথা অনুভব করলো, তবে বলতে পারলো না কিছুই। দাঁতে দাঁত চেপে সহ্য করলো সে ব্যথা। একটু মুখ খোলা মানে রূপন্তীর কাছে ধরা পড়ে যাওয়া। কি এক জ্বালা! বিভান মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকলো, আকুতি মিনতি করে বলল, আল্লাহ, এইবারের মতো মাঝসময় সবাই কক্ষ থেকে বের হওয়ার সুযোগ দাও। আমি সত্যি করে বলছি, আর কখনো রাতের আধারে অন্তত পক্ষে রূপন্তের কক্ষে আসবো না। অস্থিরতার এক গ্লাস পানির মধ্যে ডুবে মরবো, তবু এই কক্ষে আসবো না। বিভান মাথা নিচু রেখে হাত উঁচিয়ে নিজের চুলগুলো ছাড়ানোর চেষ্টা করলো রূপন্তীর থেকে। কিন্তু এ মেয়ে কি আর ছাড়ে? বিভান আরো বল প্রয়োগ করলো, সাথে সাথে রূপন্তীও বল প্রয়োগ করলো। বাঘিনীর ন্যায় দুই হাতে খামছে ধরলো চুলগুলো, সাথে সাথে দাঁত চেপে বলল, কি ভেবেছিস আজকেও পালিয়ে যাবি তুই? তোকে তো আজ আমি কেটে কুচি কুচি করে স্পেনের রাস্তায় ভাগ দেব। তারপর গুলিস্তানের মোড়ে বসা ফুটপাতের দোকানদারদের ন্যায় লোক ডেকে ডেকে বলবো, দেখালন 10 22 10। সে খামচি টি শার্টের গলায় না লেগে লাগলো বিভানের গলায় উন্মুক্ত স্থানে। সাথে সাথে জ্বলে উঠল স্থানটা। বোধহয় রক্তও বেরিয়েছে। তবে সেদিকে তাকানোর সুযোগ না নে এই মুহূর্তে। যেভাবেই হোক এ কক্ষ থেকে পালাতে হবে তাকে। বিভান দৌড়ে গেল বারান্দায়। রূপন্তী তাকে ধরা ছোঁয়ার আগেই লাফিয়ে পড়ল নিচে। চমকে উঠল রূপন্তী। কোনো মানুষ তার সামনে থেকে এভাবে লাফ দিল, তাও 2 তলার উপর থেকে। আস্ত আছে তো লোকটা। যত্র তত্র পায়ে ছুটে গিয়ে মেয়েটা তাকালো বারান্দা থেকে নিচে। তবে তাকে আশ্চর্য করে দিয়ে নিচে কিছুই নেই। লোকটা গেল কোথায় এইটুকু সময়ে? সবচেয়ে বড় কথা, এখানে থেকে লাফিয়ে পড়ে এই মুহূর্তে লোকটার নিচেই ব্যাঙের মতো চিৎপটাং হয়ে শুয়ে থাকার কথা ছিল। তা না করে লোকটা পালালো কিভাবে? রূপন্তীর কপালে ভাঁজ পড়ল। আজকের ঘটনায় এইটুকু বেশ ভালোভাবেই সে বুঝেছে যে এ কোনো ভূত টুথ নয়, এ কোনো রক্ত মাংসে গড়া জলজ্যান্ত মানুষ, যে কিনা নিজের লুচ্চামি স্বভাবের জন্য মেয়েদের ঘরে উকিঝুঁকি মারে। কিন্তু কে হতে পারে এই লোক? বিভান তো অসম্ভব। তার মতো অহংকারী বদমাইশ বদলুক অবশ্য তার ঘরে উকিঝুঁকি মারবে না। তাছাড়া সে বিভানের শত্রু। আজকে যা ঘটনা ঘটলো, মারলো পর্যন্ত, তারপর তো তার ঘরে আসার কোনো মানেই হয় না। তাহলে বাকি রইল এরিক আর হ্যারি। এতদিন তো তাদের ভালোই মনে হয়েছিল রূপন্তীর। তাদের মধ্যে কি কেউ এমনটা করতে পারে? করলেও করতে পারে। আজকাল বিশ্বাসযোগ্য আছে কে? তাও আবার অপরিচিত বিদেশের মাটিতে। আচ্ছা, এ বিষয়ে বিভানের সাথে একবার কথা বলে দেখবে রূপন্তী। অবশ্য কথা বলে লাভ কি? তার কথা তো বিশ্বাস করবে না বিভান, উল্টো অপমান করে তাড়িয়ে দিবে। তার থেকে দুজনের উপরে রূপন্তীর নিজেই গোপনে নজর রাখতে হবে। এই দুজনের মধ্যে আজ রাতে তার ঘরে কে এসেছিল খুঁজে বের করতেই হবে। মেয়েটা আরো কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে রইল, নিজ মনে ভাবলো কিছু একটা। অতঃপর চলে গেল কক্ষের ভিতরে। বারান্দার দরজাটা আটকে দিল ভালোভাবে। হাফ ছেড়ে বাঁচল যেন বিভান। এতক্ষণ সে বারান্দার এক পাশে ঝুলেছিল। রূপন্তী বারান্দার সম্মুখ থেকে চেয়ে দেখলো 5টা দেখেনি বলে বেঁচে গিয়েছে। মেয়েটা কক্ষের ভিতরে চলে যেতেই বিভান লাফিয়ে উঠে দাঁড়ালো বারান্দায়। হাঁপাতে হাঁপাতে বলল, কি জল্লাদ! শুনেছি বাঙালি নারীটা নরম হয়, কোমল ভদ্র, সাজরেও রাগ করে না। অথচ এ তো আস্ত এক জল্লাদ। আরেকটি হলে চুল টেনে টেনে টাক বানিয়ে দিয়েছিল। চারদিকের জনজীবন ব্যস্ত। নিজেদের জীবিকা নির্বাহের উদ্দেশ্যে সবাই সবার কর্মে লিপ্ত। আর যারা কর্মে লিপ্ত নয় তারাও বাইরে হাসি ঠাট্টায় মত্ত।
তবে ঘরের কোণে বসে রয়েছে সালাম হোসেন। মাথা ভর্তি এখন তার চিন্তা। মেয়ে টাকা চেয়েছে, বিদেশের বাড়িতে অল্প স্বল্প 2-4 হাজার টাকা পাঠালেও তো হয় না, আর মেয়েটাকে টাকা না পাঠালেও তো নয়। কিন্তু এত টাকা এই মুহূর্তে পাবেন কোথায় তিনি? ব্যাংক থেকে ঋণ নিবে তারও উপায় নেই। আগে একটা ঋণ নেওয়া, জুবাইদা বেগমের নিকট হাত পাতবে তাতেও লজ্জা লাগছে। পরোক্ষভাবে হোক আর প্রত্যক্ষভাবে হোক না, ওই নারীর একমাত্র পুত্র এবং তার স্ত্রীর মৃত্যুর পিছনে সে রয়েছে তা অস্বীকার করা যায় না। তবুও ওই নারী তাকে কাজ থেকে বের করে দেয়নি, তাকে কখনো দোষারোপ করেননি, উল্টো সর্বদা সাহায্য করেছেন। রূপন্তীকে বিদেশে পাঠিয়েছেন পড়তে, ছোট ছেলেটাকেও ভালো স্কুলে ভর্তি করে দিয়েছেন। মাস শেষে সেই ছেলেটার সম্পূর্ণ পড়া খরচ জুবাইদা বেগমই চালান। এতদিন রূপন্তীটারও চালিয়েছেন। বুক চিরে দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো সালাম হোসেনের। আজও তার স্মৃতিতে সেই রাতটি উজ্জ্বল। মুরাদ, ইয়াফি এবং বিপাশা বেগম এবং আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন সেই রাতে। সাথে ড্রাইভার হিসেবে নিয়েছিলেন সালাম হোসেনকে। মুরাদ, ইয়াফি কেন যেন সেই রাতে বেশ চটপটে এবং ভীষণ খুশি ছিলেন। হঠাৎ ওই মাঝ রাস্তায় ব্যস্ত হয়ে মুরাদ ইয়াফি বলেছিলেন, গাড়ি থামাও সালাম, গাড়ি থামাও। সালাম হোসেন গাড়ি থামায় তৎক্ষণাৎ, ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে শুধায়। কেন স্যার? মুরাদ ইয়াফি চটপটে ভঙ্গিতে গাড়ির পেছনের সিট থেকে নেমে আসে, সালাম হোসেনকে তাগেদা দিয়ে বলেন, তুমি পিছনে বসো সালাম, আজ গাড়ি আমি চালাবো। সালাম হোসেন মানতে চায় না। বেশ কিছুক্ষণ আমতা আমতা করলেও শেষ পর্যন্ত রাজি হতে হয়েছিল মুরাদ ইয়াফির এক বাক্যে। তিনি সেদিন আদেশ দিয়ে বলেছিলেন, এটা আমার আদেশ সালাম, আজ আমাকে গাড়ি চালাতে দাও। সালাম হোসেন দমে গিয়েছিলেন। মালিকের আদেশের উপরে আর কোনো তর্ক করার ক্ষমতা তার ছিল না। মুরাদ ইয়াফির কথা মোতাবেক সে এসে বসে পড়েছিলেন পেছনে, আর মুরাদ ইয়াফি তার স্ত্রী বিপাশা বেগমকে নিয়ে বসেছিলেন সম্মুখে। প্রথমে ফাঁকা রাস্তা পেয়ে বেশ ভালোই গাড়ি চালাচ্ছিলেন, তবে গাড়ি চালানোর মধ্যে মাঝে মাঝে স্ত্রীর সাথে কি নিয়ে যেন কথা বলছিলেন আর হাসাহাসি করছিলেন। তারপর এলো সেই ক্ষণ, মুরাদ ইয়াফি স্ত্রীর সাথে হাসাহাসিতে মত্ত থাকায় খেয়াল করেননি সম্মুখের পানে। ঠিক তখনই সম্মুখ থেকে একটা বড়সড় ট্রাক ছুটে এলো। সালাম হোসেন চিৎকার করে উঠলেন, বললেন, স্যার, সামনে ট্রাক, ট্রাক! কিন্তু সে চিৎকার করতেও দেরি হয়ে গিয়েছিল। ততক্ষণে ট্রাকটা দানবের ন্যায় ছুটে এসে আছড়ে পড়ে তাদের ছোট্ট গাড়িটার উপরে। মুহূর্তেই দুমড়ে মুচড়ে দেয় গাড়িটা, সাথে গাড়িতে থাকা মানুষগুলোকেও। মুরাদ ইয়াফি শেষ সময়ে বেজায় চেষ্টা করেছিলেন নিজেদের বাঁচানোর, গাড়িতে ব্রেক কষে গাড়িটা পাশে নেওয়ার, কিন্তু পারেননি। বিধির লিখন খণ্ডানো কি আদৌ সম্ভব নাকি? যেখানে মৃত্যুদূত নিজে এসে উপস্থিত, সেখানে ক্ষুদ্র মনুষ্যের আর তার থেকে বাঁচার সাধ্য কি? সেই রাতে সেই স্থানেই জ্ঞান হারিয়েছিলেন গাড়িতে থাকা 3 জনই। সালাম হোসেন ভেবেছিলেন তিনি বাঁচবেন না। ওই সময়টাই বোধহয় তার জীবনের অন্তিম ক্ষণ, কিন্তু ভাগ্যের নিদারুণ হেরেফেরে বেঁচে যান তিনি। তবে গাড়ির সম্মুখে থাকা এবং অতিরিক্ত আহত হওয়ায় বাঁচতে পারেননি মুরাদ ইয়াফি এবং বিপাশা বেগম। পরবর্তীতে সালাম হোসেন সুস্থ হয়ে সবটাই জানান জুবাইদা বেগম এবং জালাল আহমেদকে। ভাগ্যের নির্মম পরিহাসকে মেনে নেন তারা। সালাম হোসেনকে কোনরূপ দোষারোপ না করে ভাগ্যকে দোষ দেন। তবে বাবা মায়ের এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারেন না বিভান। বারবারই সে সালাম হোসেনকে নিজের বাবা মায়ের মৃত্যুর জন্য দায়ী করতে থাকে। একটা পর্যায়ে তাকে তাড়ানোর জন্যও উঠে পড়ে লাগে। সালাম হোসেন বেশ অনেকবার ওই পুরো ঘটনাটা বলতে চেয়েছিল বিভানকে, কিন্তু বিভান শুনেনি। কোনরূপ বিচার বিবেচনা ব্যতীতই তার মনের বিশ্বাস নিয়েই দেশ ছাড়ে। সালাম হোসেনের মাঝে মাঝে ভীষণ অপরাধ বোধ জাগে। মনে হয় বিভান ঠিকই বলছে, মুরাদ ইয়াফি এবং বিপাশা বেগমের মৃত্যুর জন্য সেই দায়ী।
সেই রাতে যদি মুরাদ ইয়াফির কথা না শুনতো, তাকে গাড়ি চালাতে না দিত, তবে বোধহয় দুর্ঘটনা ঘটতো না। তাছাড়া বিভানের দেশ ছাড়ার পিছনেও তো তারই হাত রয়েছে অনেকটা। সে যদি বিভানের কথা মতো এই বাড়ি থেকে চলে যেত, তবে নিশ্চয়ই ছেলেটা দেশ ছাড়তো না, থেকে যেত দাদা দাদির নিকট। জুবাইদা বেগম এবং জালাল আহমেদকে এই শেষ বয়সে এসে এভাবে একমাত্র নাতিহীন দিন যাপন করতে হতো না। অবশ্য সালাম সাহেব একবার ভেবেও নিয়েছিলেন সে এ বাড়ি ছেড়ে চলে যাবে, এই ড্রাইভারের চাকরিটাও ছেড়ে দিবেন। কিন্তু যাবেটা কোথায়? স্বল্প শিক্ষিত মানুষ সালাম সাহেব, ওই শিক্ষা নিয়ে অন্য কোনো চাকরিতে যাওয়ার যে মুরুদ নেই। তারপর অনাহারে অর্ধাহারে মরতে হবে পরিবারকে নিয়ে। এ বাড়ি থেকে চলে যাওয়ার ইচ্ছে থাকলেও পরিবারের কথা, ছেলে মেয়েদের কথা চিন্তা করে থেকে যান এখানেই। তপ্ত নিঃশ্বাস ফেললেন সালাম সাহেব। তার পাশে এসে বসলেন পাখি বেগম, হাত রাখলেন স্বামীর কাঁধে, চিন্তিত ভঙ্গিতে শুধালেন। কাল থেকে দেখছি কি নিয়ে যেন বেশ চিন্তিত আপনি। কি হয়েছে আমাকে বলুন। চাপা দীর্ঘ শ্বাস ফেললেন সালাম হোসেন, মলিন হেসে বললেন, তুমি একটু বেশিই চিন্তা করছো পাখি, আমার কিছুই হয়নি। মিথ্যা বলছেন। আমি আপনার মুখ দেখলেই বুঝি আপনি কখন চিন্তিত আর কখন হাসি খুশি থাকেন। বলুন কি হয়েছে। সালাম হোসেন বুঝলেন স্ত্রীর থেকে লুকাতে পারবেন না তিনি। তাদের এই ছোট্ট সংসারটায় অভাব অনটন লেগে থাকুক, তবে ভালোবাসার কোনো কমতি নেই। সালাম সাহেব কিছুটা ইতস্তত করেই বললেন, রূপন্তী কল করেছিল, ওর কিছু টাকার প্রয়োজন, মেয়েটাকে না বলতে পারিনি। আবার বিদেশের বাড়ি অল্প টাকা পাঠালেও তো হয় না। এই মুহূর্তে আমি এত টাকা কোথা থেকে পাবো, তাই চিন্তা করছি। পাখি বেগম উষ্ঠ প্রসারিত করলেন, মিষ্টি করে হেসে বললেন, এই নিয়ে আপনি এত চিন্তা করছেন, আমাকে বললেই তো হতো। সালাম সাহেব অবাক হলেন, অবাক সুরেই বললেন, তুমি কি করবে, কোথায় পাবে এত টাকা? পাখি বেগম উত্তর দিলেন না কোনো। স্বামীর পাশ থেকে উঠে গিয়ে আলমারি খুলে বের করে আনলেন দুটো স্বর্ণের কানের ঝুমকা। বেশ হাসি মুখেই তা সালাম হোসেনের পানে বাড়িয়ে দিয়ে বললেন, এ দুটো বিক্রি করে দিন। কিন্তু এ গহনা তো তুমি একটু একটু করে টাকা জমিয়ে অনেক শখ করে গড়িয়েছিলে। পাখি বেগম থামিয়ে দিলেন সালাম হোসেনকে। আবারও স্বামীর পাশে বসতে বসতে বললেন, মেয়ে আমাদের বিদেশে গিয়েছে পড়তে, ভালো পড়াশোনা করে বড় চাকরি করবে একদিন, তখন না হয় এর থেকেও ভালো ভালো গয়না গড়িয়ে নেব। সালাম হোসেন তবুও নিলেন না কানের ঝুমকো জোড়া, ইতস্তত করে বললেন, তবু এ গহনা আমি নিতে পারবো না, দেখি কোথাও ধার বাকি পাই কিনা। পাখি বেগম জোর করে স্বামীর হাতের মুঠোয় কানের ঝুমকা দুটো পুরে দিলেন, অভয় দিয়ে বললেন, আরে রাখো তো, একদিন দেখবে মেয়ে আমার বড় চাকরি করবে, তখন এমন গয়না কত আসবে, তুমি শুধু শুধু চিন্তা করছো। সালাম হোসেনের আখিদয় ভরে উঠল, মলিন কণ্ঠে বললেন, আমি না হতে পারলাম একজন ভালো স্বামী, আর না হতে পারলাম একজন ভালো বাবা। তোমাদের কোনো চাহিদা পূরণ করতে সক্ষম হলাম না। সারা জীবন একজন ব্যর্থ পুরুষ হয়েই পৃথিবীর বুকে বেঁচে রইলাম। পাখি বেগম স্বামীর কথায় ব্যথিত হলেন কিঞ্চিত, মাথা রাখলেন তার কাঁধে, মৃদু কণ্ঠে বললেন, কে বলেছে আপনি আমাদের কোনো চাহিদা পূরণ করতে সক্ষম হননি? আপনাকে পেয়ে যে আমার জীবনে আর কিছুই চাওয়ার নেই। মানুষের জীবনে সবচেয়ে বড় চাহিদা হলো ভালোবাসা। টাকা পয়সা তো আজ আছে কাল নেই। আমি আপনাকে পেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ ভালোবাসা পেয়েছি, যত্ন পেয়েছি, একটা সুন্দর সংসার পেয়েছি। সুন্দর এক সকাল, চারদিকটা সূর্যে উজ্জ্বল। সুন্দর এক সকাল, চারদিকটা সূর্যের উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে উঠেছে। রাস্তাঘাট ভরে উঠেছে জনমানবের সমাগমে। সেই সাথে ফুরফুরে হয়ে উঠেছে রূপন্তীর হৃদয়ও। আজ সকাল সকালই মোবাইলে মেসেজ চলে এসেছে তার কলেজের লাইব্রেরিতে সহকারী পদে চাকরিটা হয়ে গেছে।
ওদিকে তার বাবাও টাকা পাঠিয়ে দিয়েছেন। রূপন্তী জানে এই টাকাটা পাঠাতে সালাম হোসেনের কতটা কষ্ট করতে হয়েছে, কিন্তু এখন সেও চাকরি পেয়ে গেছে। লাইব্রেরিতে সহকারী পদের জন্য যে বেতনটা ধার্য করা হয়েছে তাতে এদিকে নিজের খরচ চালিয়ে কিছু টাকা বাড়িতেও পাঠাতে পারবে। এভাবে ইনশাল্লাহ তাদের সুদিন ফিরবে। কিন্তু এখন কথা হলো তাকে বিভানের বাড়ি ছাড়তে হবে, আর এজন্য হোস্টেলে সিট প্রয়োজন। এমনি আবেদন করলেও সিট পাওয়া যাবে, তবে পরিচিত লোক থাকলে বোধহয় 2-1 দিনেই পাওয়া যাবে। বিভানকে বললে তো সাহায্য করবে না। এলিনাও হোস্টেলে থাকে না। তাছাড়া মেয়েটা বেশ ভদ্র সভ্য, সে যে ঠিকভাবে কথা বলে হোস্টেলে একটা সিট চেয়ে দিবে তা পারবে না। আচ্ছা, ইমাদকে বললে কেমন হয়? ছেলেটাকে যতদূর দেখেছে তাতে ভালো এবং পরোপকারী মনে হয়েছে, একবার বলে তো দেখাই যায়। বিভান নিজ কক্ষ থেকে বেরোনোর পূর্বেই রূপন্তী এক প্রকার হন্তদন্ত হয়ে ছুটল কলেজে। ইমাদ আর জ্যাক ক্যাম্পাসেই ঘাসের উপর বসেছিল, অপেক্ষা বিভানের। তখন ওই কোথা থেকে এলিনাকে নিয়ে রূপন্তী গিয়ে দাঁড়ালো তাদের সম্মুখে। হাঁপাতে হাঁপাতে বলল, আপনি এখানে, আর আমি আপনাকে কোথায় কোথায় না খুঁজেছি। ইমাদ এবং জ্যাক অবাক হলো দুজনেই। ইমাদের যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে রূপন্তী তাকে খুঁজেছে। ছেলেটা হাত উঁচিয়ে হাতের তর্জনী আঙ্গুলটা তাক করলো নিজের পানে, অবাক কণ্ঠে বলল, আমাকে খুঁজছিলে? হ্যাঁ, জরুরি কথা আছে আপনার সাথে। ইমাদের অবাকের মাত্রা বাড়লো, সাথে খুশিও বাড়লো ভীষণ। জ্যাক এই অজুহাতে মেয়েটার সাথে কথা তো হচ্ছে। এভাবে অল্প স্বল্প কথা হতে হতেই তো বাক্যালাপ বাড়বে, দুজন দুজনের কাছাকাছি যাবে। ইমাদ বেশ উৎফুল্লতার সাথে বলল, কি কথা? রূপন্তী একটু সময় নিয়ে ইতস্তত করে বলল, আসলে কথা হচ্ছে কি, আমি কলেজ হোস্টেলে উঠতে চাচ্ছিলাম, মানে হোস্টেলে একটা সিটের প্রয়োজন। ইমাদ যেন আকাশের চাঁদ পেল হাতে। এমনিও সে চাইছিল না বিভানের সাথে রূপন্তী একা একা বাড়িতে থাকুক, মন সায় দিচ্ছিল না, আবার কিছু বলতেও পারছিল না। তবে এখন যখন সুযোগ নিজে হেঁটে এসে তার সম্মুখে দাঁড়ালো, তখন সেই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না কিছুতেই। তবে কি কারণে বা কেন ওই বাড়ি রূপন্তী ছাড়তে চাইছে এ বিষয়ে কোনো প্রশ্ন ইমাদ করার আগে মেয়েটা বলল, আপনি হয়তো ভাবছেন ও বাড়িতে কি সমস্যা হয়েছে, আমি হুট করে কেন ও বাড়ি ছেড়ে কলেজ হোস্টেলে উঠতে চাইছি। আসলে ও বাড়িতে কোনো সমস্যা নেই, আমার এই কলেজ থেকে ও বাড়িতে, আবার বাড়ি থেকে কলেজে দৌড়াদৌড়ি করতে একটু সমস্যা হচ্ছে, পড়াশোনা ঠিকঠাকভাবে হচ্ছে না। তার উপরে এখন আবার কলেজ লাইব্রেরিতে পার্ট টাইম জব নিয়েছি, তাই কলেজ হোস্টেলে থাকতে পারলে ভালো হতো আর কি। রূপন্তী মিথ্যা বলল। হাজার হলেও বিভান ইমাদের ফুফাতো ভাই, নিশ্চয় ভাইয়ের বিরুদ্ধে কোনো কথা সে বিশ্বাস করবে না। উল্টো তার ভাইয়ের নামে মিথ্যা বলার অপরাধে না সাহায্য করতে অস্বীকার করে। কিন্তু বিভানের বাড়ি তো কলেজ থেকে খুব একটা দূরে নয়, আর তাতে এত সমস্যাও হওয়ার কথা নয়। ইমাদের মনে প্রশ্ন জাগলো, তবে সে প্রশ্নগুলো মনের মধ্যেই চাপা ছিল ছেলেটা। ইমাদের মনে প্রশ্ন জাগলো, তবে সে প্রশ্নগুলো মনের মধ্যেই চাপা দিল ছেলেটা। আপাতত তাকে হোস্টেলে একটা সিট খুঁজে রূপন্তীর থাকার ব্যবস্থা করতে হবে, আর এই সুযোগে মেয়েটার সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। ইমাদ হাসলো, বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমি তোমাকে 2 দিনের মধ্যেই সিট পাইয়ে দেব, তবে আমার শর্ত আছে একটা। রূপন্তীর কপালে ভাঁজ পড়ল, সন্দিহান সুরে বলল, কি শর্ত? 1 কাপ চাই আমি তোমাকে চাই। বহুল প্রচলিত বাংলা একটা লাইন। রূপন্তীর কপালের ভাঁজ আরো গাঢ় হলো, চোখ ছোট ছোট করে প্রশ্ন করল। মানে? ইমাদ উষ্ঠ প্রসারিত করে হাসলো, মাথা ঝাঁকিয়ে বলল, তোমার হাতের 1 কাপ চা চাই আমি। রূপন্তীর কপালের ভাঁজ সরল। ইমাদের সাথে তাল মিলিয়ে মৃদু হাসলো সেও, ভদ্রতার সাথে বলল, যখন ইচ্ছে বাসায় চলে আসবেন, আমি বানিয়ে খাওয়াবো। থামলো রূপন্তী। পরপর জ্যাক এবং এলিয়ান পানে তাকিয়ে বলল,
আপনি এবং এলিনাও চলে আসবেন ইমাদ ভাইয়ের সাথে। আমি আপনাদের অপেক্ষায় থাকব। জ্যাক উৎসুক হলো, উৎফুল্লতার সাথে ইংরেজি বাক্যে বলল, আমাকে এখন বললে আমি এখন চলে আসব। চা কফি আমার পছন্দের। রূপন্তী হাসলো, মিষ্টি করে বলল, তবে আপনার চায়ের পরে একদিন কফিও পাওনা রইল। ওকে একা কফি খাওয়ালে চলবে না, কিন্তু আমারও কফি চাই। ইমাদের কথায় রূপন্তী মাথা দুলালো, বলল, আচ্ছা আচ্ছা, আগে আমাকে সিটটা পাইয়ে দিন, তারপর সব হবে। চলো তাহলে এক্ষুনি কলেজ কর্তৃপক্ষের নিকট, দেখি কি করা যায়। রূপন্তীর কিঞ্চিত অবাক হলো, কপালে ভাঁজ ফেলে বলল, কিন্তু আপনি তো বললেন 2 দিনের মধ্যে পাইয়ে দিবেন। কোনো কাজই ফেলে রাখা উচিত নয়। আমার জানা মতে মেয়েদের কিছু সিট খালি থাকার কথা। আজই গিয়ে কথা বলে দেখি, পরে যদি না পাই। থামলো ইমাদ, উষ্ঠ প্রসারিত করে আবার বলল। রূপন্তী মুগ্ধ হলো ইমাদের ব্যবহারে। ছেলেটা কথায় কথায় হাসে, ব্যবহারটাও বেশ অমায়িক। রূপন্তীর কেন যেন বিশ্বাস করতে কষ্ট হলো এই ইমাদ সম্পর্কে বিভানের ভাই। কি বিধুঘুটে খবিসের ন্যায় ব্যবহার ওই বিভানের। মুখ খুলে যখনই কথা বের করে তখনই যেন নিম পাতা করলা একসাথে ঝরে পড়ে। আর ইমাদ কি ভদ্র, অমায়িক এবং পরোপকারী ছেলেটা। রূপন্তীর ভাবনার মধ্যেই ভেসে আবার এলো ইমাদের কণ্ঠস্বর, তারা দিয়ে বলল, তাছাড়া তোমার চা কফির জন্য আমার তর সইছে না। যত দ্রুত সম্ভব তোমার হাতে বানানো চা কফিতে চুমুক দিতে চাই। কি হলো, চলো। রূপন্তী বিনিময় মিষ্টি হাসলো। ক্লাসে গেল না আর কেউ। ইমাদ, জ্যাক, রূপন্তী এবং এলিনা সবাই একজোট হয়ে গেল হোস্টেলে একটা সিটের জন্য। কিন্তু মাঝ পথে যেতেই ইমাদের পকেটে থাকা মোবাইলে বেজে উঠল কর্কশ ধ্বনিতে। হাঁটতে হাঁটতেই সে পকেট থেকে মোবাইলটা বের করলো, কলটা রিসিভ করে কানের কাছে নিয়ে বলল, হ্যাঁ বিভান, বলো। ওপাশ থেকে কি বলল শোনা গেল না, তবে জবাবে ইমাদ বলল, আজ ক্লাস করব না, একটা কাজে এসেছি ভাই। এই মরেছে। এখন ওপাশ থেকে অবশ্যই বিভান জিজ্ঞেস করবে, কি কাজ? তখন যদি ইমাদ কোনোভাবে লাইব্রেরিতে চাকরি পাওয়া এবং হোস্টেলে সিট খোঁজার কথা বলে দেয়, তখন কি হবে? ওই লোক তো আবার রূপন্তীর ভালো দেখতে পারে না। যদিও রূপন্তী বাড়ি ছাড়বে শুনে ওই লোকের খুশি হওয়ার কথা, তবুও সাবধানের মার নেই। লোকটার তো আবার মেয়েদের মতো ক্ষণে ক্ষণে মুড সুইং। প্রয়োজনে যখন বাড়ি ছেড়ে একদম হোস্টেলে চলে আসবে তখন বলা যাবে, আপাতত কিছু না বলাই শ্রেয়। মেয়েটা চিন্তায় দাঁত দ্বারা হাত দ্বারা নখ কাটতে লাগলো। মাথা নাড়িয়ে ইশারা করে বুঝালো। তাকে কিছু বলিয়েন না। ইমাদের এমনিও বলার ইচ্ছে ছিল না। রূপন্তীর ইশারা পেয়ে সে আরো ধাতস্থ হলো। বিভানের কি কাজ প্রশ্নের জবাবে বলল, আর বলিস না, মা কিসের একটা লিস্ট ধরিয়ে মার্কেটে পাঠিয়ে দিল। ইমাদ জানে সাংসারিক কর্মকাণ্ডে বিভান তেমন নাক গলাবে না, আসতেও চাইবে না। অন্য কাজের কথা বললে আমিও আসছি বললেও বলতে পারতো। হলোও তাই। লিস্ট নিয়ে মার্কেটে যাওয়ার কথা শুনে আর কথা বাড়ালো না বিভান। স্বল্প শব্দে শুধু বলল, আচ্ছা, তুই তাহলে তোর কাজ কর, রাখছি আমি। দুপুরের সময়, চারদিকে সূর্যের প্রখর রশ্মি। রূপন্তী বাড়ি ফিরল এইক্ষণেই। এতক্ষণ ঘুরে ঘুরে সৌভাগ্যবশত হোস্টেলে একটা সিটের ব্যবস্থাও হয়ে গেছে। 2-4 দিনের মধ্যে সেখানে উঠতে পারবে। ইমাদ আর জ্যাক সাথে ছিল বলেই এত তাড়াতাড়ি সবটা সম্ভব হয়েছে, নয়তো একটা সিটের জন্য তাকে কিছুদিন অন্তত ঘুরতে হতো। বেশ ফুরফুরে মেজাজেই বাড়ি গেট থেকে ভেতরে প্রবেশ করলো রূপন্তী। চারদিকে না তাকিয়ে হেলে দুলে পা ফেললো গৃহের পানে। ঠিক তখনই ডাক পড়লো তার। থমথমে কণ্ঠে শোনা গেল, সকালে আমার জন্য রান্না করনি কেন? রূপন্তী থমকে দাঁড়ালো। আশেপাশে দৃষ্টি বোলাতেই দেখা পেল বিভানের। টাইগারকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে বাড়ির বাগানে। বোধহয় কুকুর ছানাটাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছে। তবে রূপন্তীকে দেখেই বিভানকে রেখে টাইগার ছুটে এলো তার নিকট। লেজ নাড়াতে নাড়াতে গা ঘেঁষল মেয়েটার। বিভানও এগিয়ে এলো সেই সাথে সাথে। থমথমে কণ্ঠে বলল, কি হলো, উত্তর দিচ্ছ না কেন? সকালে আমার জন্য রান্না করনি কেন?
রূপন্তী মনে মনে ভেংচি কাটলো। কাল সর্বোচ্চ পর্যায়ে অপমান করে, খারাপ ব্যবহার করে, এখন জিজ্ঞেস করছে রান্না করনি কেন। মেয়েটা ভারী কণ্ঠে জবাব দিল, কালই তো বলেছিলাম আমি আর আপনার জন্য রান্না করতে পারবো না। এ মাসের বেতন কিন্তু দেব না। রূপন্তী মুখ বাঁকালো, ভেংচি কেটে বলল, প্রয়োজন হবে না। কথাটা বলতে বলতে মেয়েটার চোখ গেল বিভানের গলার পানে। ফর্সা গলায় খামচির দাগ স্পষ্ট। রূপন্তীর কপালে ভাঁজ পড়ল, সন্দিহান কণ্ঠে শুধালো, আপনার গলায় খামচি কে বসিয়েছে? অপ্রস্তুত হলো বিভান। দ্রুত এক হাত উঁচিয়ে গলাটা ঢেকে নিল। আমতা আমতা করে জবাব দিল, টাইগার খামচি দিয়েছে। কিন্তু এটা দেখে তো মানুষের খামচির দাগ মনে হচ্ছে। বিভানের অপ্রস্তুত ভাব বাড়ল। মেয়েটা কি বুঝে নিয়েছে গত রাতের ঘটনা? বুঝে নিয়েছে এ খামচি তার দেওয়া? বোধ হয় বুঝেনি। বুঝলে তো কে খামচি বসিয়েছে জিজ্ঞেস না করে জিজ্ঞেস করতো, রাতে আমার কেন গিয়েছিলেন? ঢোক গিলল বিভান, এলোমেলো দৃষ্টি ফেললো, বলল, মানুষের অন্য প্রাণীর খামচিতে পার্থক্য আছে নাকি? খামচি তো খামচি। কিন্তু বিভান শুনল না রূপন্তীর কথা। পলাতে চাইল সে মেয়েটার নিকট থেকে। একবার যদি এ মেয়ে গত রাতের ঘটনা ধরে ফেলে তবে কেলেঙ্কারি হয়ে যাবে। মান ইজ্জত তো যাবেই, সাথে তার ইগো ইন্তেকাল করবে। বিভান আর দাঁড়ালো না ওই স্থানে। বড় বড় কদমে গৃহের ভিতরের দিকে পা বাড়াতে বাড়াতে বলল, তোমার সাথে বেহুদা বেচারের সময় নেই, আমার অনেক কাজ আছে। রূপন্তীর কপালের ভাঁজ আরো গাঢ় হলো। মনে হলো বিভান পালাচ্ছে তার নিকট থেকে। ছেলেটার চোখে মুখেও কেমন একটা অস্থিরতা বিরাজমান ছিল, যেন কিছু একটা লুকানোর প্রয়াস চালাচ্ছে। মেয়েটা কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল বিভানের চলে যাওয়ার পানে। হঠাৎ তার স্মরণে এলো গত রাতের ঘটনা। গত রাতে তার কক্ষে আসা চোরের গলাতেও তো এমনই একটা খামচি বসিয়েছিল রূপন্তী। তবে কি সে চোর বিভান ছিল? মেয়েটার চোখ বড় বড় হয়ে গেল। সেই লোক যে বিভান ছিল বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ভীষণ। যে পুরুষ সারাদিন তাকে অপমান করে সেই পুরুষ রাতের আধারে কক্ষে কেন যাবে? আবার কাঁধে হাত দিয়েছিল, উদ্দেশ্য কি আর? নাকি সবটাই রূপন্তীর ভুল ধারণা? কথাগুলো ভাবতে ভাবতে যেন মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে উঠল। সব যেন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। সন্ধ্যা নেমেছে চারদিকটার। সূর্যের রশ্মি ফিকে হয়ে আলোকিত হয়ে উঠতে শুরু করেছে কৃত্রিম আলোয়। বিভানের বাড়ির কলিং বেলটা বেজে উঠল এই সময়ে। ছেলেটা বসার কক্ষেই ছিল। কলিং বেলের শব্দ পেয়ে উঠে গেল বসা থেকে। দরজাটা খুলতেই দেখা মিলল ইমাদ, জ্যাক এবং এলিনার। এক জোতে তারা চিৎকার করে বলল, সারপ্রাইজ! বিভানের কপালে ভাঁজ পড়ল। একে একে তাকালো সে সকলের পানে। প্রত্যেকেরই 2 হাত ভর্তি খাবারের কিছু প্যাকেট দৃশ্যমান। এরা হঠাৎ খাবার দাবার নিয়ে এখানে কি করছে? বিভান গম্ভীর কণ্ঠে শুধালো। কি সমস্যা? কিঞ্চিত ভরকে গেল ইমাদ, জ্যাক এবং এলিনা। তারা ভেবেছিল দরজাটা রূপন্তী খুলবে, তাই চিৎকার করে মেয়েটাকে একটু চমকে দিতে চেয়েছিল। কিন্তু তাদের ভাবনাকে ভুল প্রমাণিত করে দরজা খুলেছে বদমেজাজি বিভান। ইমাদ আমতা আমতা করে বলল, না মানে অনেকদিন ধরে তো পার্টি টার্টি কিছু হয় না, ভীষণ বোরিং ফিল করছিলাম, হতাশ লাগছিল, তাই জুনিয়র মেয়েটাকে নিয়ে তোর বাসায় চলে এলাম একটু হালকা পাতলা পার্টি করার জন্য। তোদের বাড়িতে কি সমস্যা? পার্টি করা হলে তোদের বাড়িতে কর, আমার বাড়িতে কি? ইমাদের চোখে ইশারা করলো জ্যাক এবং এলিনাকে। ইশারা পেয়েই তারা দুজন নিজেদের সাথে আনা সামগ্রী নিয়ে গৃহের ভিতরের পানে পা বাড়ালো বিভানকে পাশ কাটিয়ে। ইমাদও ঢুকতে ঢুকতে বলল, আমাদের বাড়ি তো ফাঁকা না, আরও মানুষ আছে, সেখানে পার্টি করা দুষ্কর। আর তোর বাড়িতে তো তুই একা থাকিস, তাই এখানেই চলে এলাম। বিভানও আর কিছু বলল না। তবে বাহিরে শোরগোল শুনে রূপন্তীও বেরিয়ে এলো বাইরে। ইমাদ, জ্যাক এবং এলিনাকে দেখে উষ্ঠে হাসি ফুটে উঠল তার। এগিয়ে এসে শুধালো, আরে আপনারা এই সময়ে? হাসলো জ্যাক। হাতের খাবারের প্যাকেটগুলো টেবিলে রাখতে রাখতে বলল, তোমার হাতের চা কফি খেতে চলে এসেছি। আপনারা বসুন, আমি এক্ষুনি বানিয়ে নিয়ে আসছি। রূপন্তী রান্নাঘরের দিকে গেল। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ হলো সাথে সাথে।
এদের সাথে ওই মেয়েটার এত খাতির জমলো কবে থেকে? বিভান আবার গিয়ে বসলো সোফায়। ইমাদ, জ্যাক আর এলিনাও বসলো তার দুপাশ জুড়ে। সময় গড়ালো খানিকটা। রূপন্তী চা বানিয়ে একটা ট্রেতে করে বেশ হাসি মুখে এসে উপস্থিত হলো সবার কক্ষে। বসার কক্ষে। একে একে চায়ের কাপ তুলে নিল সকলের হাতে। বিভান আর ইমাদ পাশাপাশি বসা ছিল। বিভানের হাতে একটা চায়ের কাপ তুলে দিয়ে ইমাদের হাতে কাপটা তুলে দিতে এগিয়ে গেল। ইমাদের চায়ের কাপটা নিতে গিয়ে অসাবধানতাবশত তার হাতের স্পর্শ লেগে গেল রূপন্তীর হাতের সাথে। তৎক্ষণাৎ মেয়েটা হাত সরিয়ে নিল। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হলো। হুট করেই মেজাজের পারদ তুঙ্গে ছড়ে বসলো। ক্রোধে রি রি করে উঠল শরীরটা। হাতের কাপটা ঠাস করে ফেলে দিল ইট কংক্রিটে গড়া মেঝেতে। সাথে সাথে ঝনঝন শব্দ করে ভেঙে গেল স্বচ্ছ কাচের কাপটা। চমকে উঠল সবাই। জ্যাক ব্যস্ত হয়ে বলল, ঠিকভাবে একটা কাপও ধরতে পারিস না, পড়লো কিভাবে? মুহূর্তেই বিভানের ক্রোধ সরে গিয়ে হুঁশ ফিরল। অপ্রস্তুত হলো ভীষণ। কিভাবে কাপটা পড়েছে এটা এখন সে বলবে কিভাবে? ইমাদের হাতের সাথে রূপন্তীর হাতের স্পর্শ লাগায় ক্রোধে বসে সে কাপ ফেলে দিয়েছে, এ কথা বলাও তো লজ্জাজনক। তাছাড়া এখানে তার ক্রোধ জন্মানোটাও তো উচিত নয়। অসাবধানতাবশত সামান্য হাত লেগে যেতেই পারে। বিভান একটু কেশে গলা পরিষ্কার করে নিল। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, হাত ফসকে পড়ে গিয়েছে। যার হাত ফসকে পানি পড়তে ভয় পায়, তার হাত ফসকে নাকি চায়ের কাপ পড়ে গেছে? আশ্চর্য। ইমাদ অনেকটা রসিকতার সুরেই বলল কথাটা। বিভান ভ্রু কুঁচকালো, থমথমে কণ্ঠে বলল, তো কি হয়েছে? না না, এমনিই বলছিলাম আর কি। ইমাদ চায়ের কাপে চুমুক দিল। ফুস করে একটা নিঃশ্বাস ছাড়ল রূপন্তী। নিজের জন্য আনা কাপটা বিভানের পানে বাড়িয়ে দিয়ে বলল, আপনি এটা নিন, আমি আরেক কাপ আনছি। বিভান বিনা বাক্য বয়ে কাপটা হাতে নিল, চুমুক বসালো চায়ে। রূপন্তী সেদিকে একবার তাকিয়ে হাঁটু মুড়ে বসলো মেঝেতে। হাত বাড়িয়ে আস্তে ধীরে ভাঙ্গা কাপের অংশগুলো তুলতে শুরু করলো এক এক করে। ইমাদ ব্যস্ত হলো। নিজের হাতের কাপটা টেবিলের উপরে রাখলো শব্দ করে। তড়িঘড়ি করে বসলো রূপন্তীর পাশে, অস্থির চিত্তে শুধালো, তোমাকে এসব করতে হবে না, আমি করছি। ভাঙা কাচে হাত কাটতে পারে তোমার? আপনারা তো ভাঙা কাচে হাত কেটে যেতে পারে। রূপন্তীর তৎক্ষণাৎ জবাব। বিনিময়ে হাসলো ইমাদ। মৃদুস্বরে বলল, আমার হাত কাটলেও সমস্যা নেই, পুরুষ মানুষ, তবে তোমার হাত কাটলে বেজায় সমস্যা। রূপন্তী ভ্রু কুঁচকালো, ললাটে ভাঁজ ফেলে বলল, কি সমস্যা? ও তুমি বুঝবে না, তুমি বরং যাও আর এক কাপ চা নিয়ে এসো, আমি ততক্ষণে এখানটা পরিষ্কার করে দিচ্ছি। মেয়েটা আর কথা বাড়ালো না, উঠে গেল রান্নাঘরের পানে। বিভান এতক্ষণ কান পেতে শুনছিল ইমাদ আর রূপন্তীর কথোপকথন। মেজাজ বিগড়ালো চরম পর্যায়ে। হাতের চা আর মুখে দেওয়ার ইচ্ছে হলো না কোনোভাবেই। চায়ের কাপটা ঠাস করে সে রাখলো টেবিলে। বিড়বিড়িয়ে বলল, আদিক্ষেতা, থাপড়ে এক একটাকে সোজা করে দিতে ইচ্ছা হয়। ইমাদ শুনল না বিভানের বার বেরিয়ে বলা বাক্যটা। তবে কাপ রাখার শব্দে হক চকিয়ে উঠল। ভ্রু কুঁচকে বলল, এখন ওই কাপটা ভাঙবি নাকি? বিমানের ক্রোধ যেন বাড়লো আরো এক ধাপ। টেবিলের উপর থেকে একটু আগে নিজের রাখা কাপটা হাতে নিল সে, ঠাস করে ফেলে দিল মেঝেতে। মুহূর্তেই ঝনঝন করে ধ্বনি তুলে ভেঙে গেল এ কাপটাও। চমকালো ইমাদ, জ্যাক এবং এলিনা তিনজনই। ইমাদ কিছুটা অবাক সরেই বলল, এটা কি করলি তুই? কাপটা ভাঙলি কেন? আমার কাপ, আমার ইচ্ছা। তুই পরিষ্কার করে কাজ পরিষ্কার কর। আগের কাপটাও তো আমার ভাঙা, তাহলে সেটা পরিষ্কার করছিস না কেন? আমি পারবো না। তুই ভেঙেছিস কেন? তুই পরিষ্কার কর। বিভান ছোট ছোট চোখ করে তাকালো ইমাদের পানে, কিছুটা রুক্ষ সরে বলল, সর এখান থেকে। রূপন থেকে রাখছি আমি, ওই পরিষ্কার করবে।
রূপন্তীর কথা শুনে একটু দমল ইমাদ। বিভানের পানে একবার অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে আবার লেগে গেল কাজ পরিষ্কার করতে। ইমাদ এবং বিভানের কথোপকথন শুনতে শুনতেই হাতে ধরে রাখা চায়ের কাপে চুমুক বসালো এলিনা। অমনি অসাবধানতাবশত গরম চায়ের ছেঁকা লাগলো তার জিহ্বায়। দ্রুত কাপটা দূরে সরিয়ে নিল সে, কণ্ঠ গলিয়ে ধ্বনি তুলল। আহ! জ্যাক হক চকালো। দ্রুত সে নিজের হাতের কাপটা টেবিলে রেখে ফিরে তাকালো এলিনার পানে, ব্যস্ত হয়ে শুধালো। কি হয়েছে? এলিনা মুখ থেকে জোরে জোরে বায়ু বের করতে করতে বলল। গরম চায়ে মুখ পড়েছে। জ্যাক বেতি ব্যস্ত হলো। দ্রুত টেবিল থেকে পানির গ্লাস তুলে বাড়িয়ে দিল এলিনার পানে, অতঃপর বলল। একটু পানি খেয়ে নাও, মুখ ঠান্ডা হবে। লিনা দ্রুত পানির গ্লাস হাতে নিল, ডক ডক করে গিলতে শুরু করলো পানি। এর মধ্যে রূপন্তীও রান্নাঘর থেকে চায়ের কাপ হাতে নিয়ে ফিরে এলো। সবাইকে উদ্দেশ্য করে বলল। চলুন এবার সবাই একসাথে চা শেষ করা যাক। বিভান বাদে বাকি সবাই আবারও চা পানে মন দিল। গরম চায়ে মুখ পুড়িয়ে ঠান্ডা পানি খাওয়ায় এলিনার জিহ্বার ছাল ইতিমধ্যে হাওয়া